সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাহ জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি পুঁজিবাজার পতন থেকে বের হওয়ার উপায়। আর এ নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, FCA প্রিন্সিপাল CEO, জাকির হোসেন অ্যান্ড কোং চার্টার অ্যাকাউন্টেন্টস। আমরা আমাদের সাথে আরও পেয়েছি মোহাম্মদ সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, EBL সিকিউরিটিজ লিমিটেড, এবং তিনি সাবেক সভাপতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। দর্শক, আপনারা জানেন যে সামগ্রিক সময়ে আমরা দেখছি যে পুঁজিবাজারে কিছু নেতিবাচক অবস্থান চলছে, তার মধ্যে ইন্ডেক্স এবং লেনদেন দুটোই কমতে শুরু করেছে। আমরা আশা করছিলাম যে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে হয়তো মার্কেট পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, তবে সামগ্রিক পরিস্থিতিতে আমরা দেখছি যে ওভারঅল অর্থনীতির সাথে সাথে পুঁজিবাজারও কিছুটা নেতিবাচক ভূমিকা পালন করছে। এ বিষয়ে কথা বলছি আমরা দুজন বিশেষ ব্যক্তির সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই আমি একটু সাইদুর রহমান, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, যেহেতু আপনি মার্কেটে সরাসরি লেনদেনের সাথে সংযুক্ত আছেন এবং আপনি একটি সিকিউরিটিজ হাউসের সাথেও আছেন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। তো ওভারঅল হঠাৎ করে আসলে তো মার্কেটটা এই অবস্থানে আসেনি, একটা দীর্ঘ সময়ের পরিক্রমায় আমরা দেখছি যে মার্কেটটা আপ ডাউন করছে এবং মানুষের মধ্যেও কিছু ভীতির সঞ্চার হয়েছে। সামগ্রিক দৃষ্টিতে এখন পুঁজিবাজারের পতনটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। তো সেই জায়গায় আপনি আসলে বাজার পরিস্থিতি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আপনি যথার্থই এটা মূল্যায়ন করেছেন যে বাজারের পরিস্থিতিটা আসলে সন্তোষজনক নয়। এটা আপনারা জানেন যে দীর্ঘ সময় ফ্লোর প্রাইস ছিল, একটা বিশেষ পরিস্থিতিতে ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা যে এত দীর্ঘায়িত হবে সেটা আসলে আমাদের কাম্য ছিল না। তো দীর্ঘায়িত হওয়ার ফলে যে বিষয়টা যুক্ত হয়েছে যে আপনার আমাদের দেশে তো জানেন যে অনেক বিনিয়োগকারী মার্জিন লোন ব্যবহার করেন। দেখুন, ফ্লোর প্রাইসের কারণে শেয়ার বিক্রি করতে পারে নাই সত্যি, কিন্তু তার মার্জিন লোনের ইন্টারেস্ট তো তার কাউন্ট হচ্ছে, তার লাইবিলিটিস বেড়ে গেছে, শেয়ারের মূল্য কমে যাচ্ছে। তারপরও ফ্লোর প্রাইস উঠানোর পর যেই রকম ধরনের চাপ আসার কথা ছিল ততটা চাপ হয়তো আসে নাই। বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল সাপোর্ট দেওয়ার, কিন্তু 15 দিন পরে দেখা গেল যে হঠাৎ করেই কিছু নেতিবাচক নিউজ এমনভাবে প্রভাবিত করলো পুঁজিবাজারকে, সেখান থেকে আসলে এই পতনের ধারাটাকে থামানো যায়নি। সেটা নিয়ে রেগুলেটরের পক্ষ থেকে রেগুলেটরও চেষ্টা করেছে, আমরা মার্কেট পার্টিসিপেশন যারা আছে তারাও তাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। আসলে পুঁজিবাজারে সারা বিশ্বে যদি আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন পতনের ধারা চলে আসে সেখানে আসলে খুব বেশি ভূমিকা রাখা যায় না এই পতনকে ঠেকানোর ক্ষেত্রে। তো আমাদের এমনিতেই ধরেন পুঁজিবাজার নিয়ে কিছু নেতিবাচক গসিপিং বেশি হয়, কারণ সহজ সামাজিক যোগাযোগ ব্যবস্থা, অনলাইন অ্যারেঞ্জমেন্টের কারণে খুব সামান্য কোনো ইস্যুতেই কিন্তু পুঁজিবাজার এফেক্টেড হয়। যেমন আপনাকে একটা রিসেন্ট এক্সাম্পল বলি, আপনার 3-4 দিন বা এক সপ্তাহ আগে হবে ইরান ইসরায়েলে আক্রমণ করলো। সেই বিষয়ে ইরান এবং ইসরায়েল দুই স্টক এক্সচেঞ্জই কিন্তু পজিটিভ ছিল, বাংলাদেশের স্টক মার্কেট নেগেটিভ ছিল প্রায় 100 পয়েন্টের কাছাকাছি। তো এই যে আমরা ইরিলিভেন্ট ইস্যুগুলোকে সামনে নিয়ে আসি, সহজ সামাজিক যোগাযোগ বা সহজ ইলেকট্রনিক যোগাযোগের কারণে এগুলা কিন্তু আমাদের সার্বিক কার্যক্রমে কিছুটা অস্থিরতা তৈরি করে, এবং যারা সকল তথ্যাদি সম্পর্কে খুব ভালো অ্যানালাইসিস করতে পারে না তাদের উপর কিন্তু প্রভাবটা বেশি পড়ে। তো সেই জায়গাতে আমাদের আসলে আরও সতর্ক হওয়া প্রয়োজন এই সকল তথ্য ডিসেমিনেশনের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে। এবং আমরা সবসময় বিনিয়োগকারীদেরকে কিন্তু একটা কথা বলি যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করেন, কারণ এটা বলার উদ্দেশ্য হলো যে কারোর দ্বারা প্রভাবিত হয়ে বা হঠাৎ করে কোন খণ্ডিত সংবাদ শুনে বিনিয়োগ করা বা বিনিয়োগ থেকে বের হওয়া দুইটাই কিন্তু ভুল। এবং একটু দীর্ঘমেয়াদী বিনিয়োগের চিন্তা করা, ভালো প্রতিষ্ঠানকে যাচাই বাছাই করে এবং এটার ডিভিডেন্ড পে আউট ম্যানেজমেন্ট, অ্যাটলিস্ট বেসিক যে সকল জিনিসগুলো আছে এগুলো জেনে যদি একটু বিনিয়োগ করে এবং একটা নির্দিষ্ট ধরেন আপনার একটা এফডিআর করলে মিনিমাম 3 মাস 6 মাসের জন্য আপনাকে করেন, তারপরে আপনি রিটার্ন পান। তো ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করলেও আপনাকে মিনিমাম এই ধরনের একটা টাইম হরাইজন চিন্তা করে বিনিয়োগ করলে সেটা অনেক বেশি সেভ করবে আপনাদেরকে।
জি, আপনি তো যেহেতু চার্টার অ্যাকাউন্ট্যান্ট, মার্কেট নিয়ে অনেক অ্যানালাইসিস করেন এবং কাজও করছেন, একটু জানতে চাই যে 2010-এর পরবর্তী সময়গুলোতে আসলে মার্কেটে কিন্তু অনেক উত্থান পতন এসেছে, কিন্তু এরপরে কিন্তু আমরা এর আগে ফ্লোর প্রাইসটা আমরা দেখিনি, কিন্তু ফ্লোর প্রাইসটা যখন দীর্ঘ সময় স্থায়ী হয়েছিল, বিনিয়োগকারীদের একটা আবেদন ছিল যাতে ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হয় এবং যারা এ ধরনের লক ইন অবস্থায় আছে তারা বের হওয়ার একটা অপশন খুঁজে পাচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই ফ্লোর প্রাইসটা ওপেন করে দিয়েছে, কিন্তু আমরা দেখছি মার্কেট কিন্তু সাস্টেইন করতে পারছে না এবং নেগেটিভের পরিমাণটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। তো এই অবস্থান থেকে আসলে বিনিয়োগকারীরাও খানিকটা শঙ্কিত, ওনারা আসলে এখন কি করবেন, বা মার্কেট পরিস্থিতিতে তারা তো অনেকেই প্যানিক সেলও দিচ্ছেন, এখান থেকে আসলে উত্তরণের উপায় কি? আসলে এই উত্তরণ উপায়টা নিয়ে ভাবার দরকার ছিল আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছে তাদের। বাংলাদেশে যখন এই ফ্লোর প্রাইস জিনিসটা প্রথমবারের মতো দেওয়া হলো, তখনও মার্কেটটা এরকম নেগেটিভ ট্রেন্ডে দীর্ঘদিন চলছিল এবং সেটাকে আটকানোর জন্যে, তো সেটা আটকানোর পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত ফ্লোর প্রাইসের এই ডিসিশনটা বলবৎ ছিল। এই সময়কালীন আমাদের যারা মার্কেটের পিছনে কাজ করছেন মার্কেটকে ভালো রাখার জন্য এবং এটা নিয়ন্ত্রণের জন্য, তারা ভেবেছেন কিনা আমার এটা বিষয়ে সন্দেহ আছে যে ফ্লোর প্রাইসটা কোনো একদিন তো তুলে দিতে হবে। সেই তুলে দেওয়ার পরিস্থিতিতে তখন এর পরের ইম্প্যাক্টটা কী হবে, সেইটা কন্ট্রোল করতে গেলে কি করতে হবে, এই জিনিসটা নিয়ে ভেবে কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে বলে মার্কেটে আমরা কোনোটা দেখিনি। এটা এই জায়গাটার একটা বড় দুর্বলতা ছিল। সেখানে আরেকটা জিনিস ছিল, আমি আমার আরেকটা আগের একটা প্রোগ্রামে বলেছিলাম যে হ্যাঁ ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হোক, কিন্তু ধাপে ধাপে। এই যে ধাপে ধাপে করেছেও সেটা, কিন্তু সেই ধাপটা বোধহয় খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছে, 3-4টা ভাগ করে যেটা করা হয়েছে। এখনও কিছু ফ্লোর প্রাইস মার্কেটে বলবৎ আছে, অন্যগুলো আরেকটু সময় নিয়ে দেখে বুঝে করা উচিত ছিল এবং প্রিকশনারি মেজারগুলো নেওয়া উচিত ছিল, সেটা একটা ব্যাপার ছিল। আমাদের মার্কেটের আরেকটা কথা আমরা সবসময় বলি, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থগুলো দেখা। আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে বিনিয়োগ সেটা স্বার্থ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দেখবে বটে, কিন্তু বৃহৎ বিনিয়োগকারীদের পার্টিসিপেশন যদি মার্কেটে ভালোভাবে না থাকে, তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ কখনো কোনো দিনই সেটা সিদ্ধ হবে না। সো বৃহৎ বিনিয়োগকারীদের বিষয়টাও দেখতে হবে এবং এই বিনিয়োগটা মার্কেটের একটা স্টেবল পজিশন আনতে গেলে, যেটা ভাইজান বলছিলেন যে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা সবসময় থাকতে হবে, বিনিয়োগ করে অপেক্ষা করতে হবে এবং বিনিয়োগ করে অপেক্ষা করে আমি বিনিয়োগ থেকে যে রিটার্ন পাবো, মার্কেটের রিটার্নের সাথে অন্যান্য যেসব রিটার্ন পাই সেগুলো কম্পেয়ার করে আমাকে যদি বেনিফিটের জায়গাটা এখানে না পাই আমি, তাহলে আমি এই বিনিয়োগ থেকে সরে যে অন্য বিনিয়োগে যাব। আমি ব্যাংকে ইনভেস্ট করলে সেখান থেকে যে ইন্টারেস্টটা পাবো ওটা আমি নিশ্চিতভাবেই পাবো, সেখান থেকে ট্যাক্স কাটার পর আমার নেট যে রিটার্ন থাকবে ওই রিটার্নের সাথে মার্কেট কম্পেয়ার করে আমি যদি দেখি মার্কেট থেকে আমার রিটার্নটা ভালো আসবে না বা আশঙ্কার মুখে পড়তেছে, তাহলে মার্কেট থেকে তো বিনিয়োগটা তো অন্যদিকে সরে যাবেই। সো মার্কেটে বিনিয়োগটা নিয়ে আসা, সেই বিনিয়োগটা মার্কেটে ধরে রাখা, এটার জন্য আমাদের নীতিগত যতগুলো কাজ করা সেগুলো করতে হবে এবং যতগুলো বেনিফিট দেওয়া সেটা দিতে হবে। এই জিনিসগুলো করতে পারলে মার্কেটে বিনিয়োগকারী আসবে এবং তারা মার্কেটে থাকবে। আদারওয়াইজ ওই আমরা মৌসুমী পাখির মতো বিনিয়োগকারী এখানে আসবে, তারা 2-1 দিন লাভ নিতে চেষ্টা করবে, ফটকা করে একটু খারাপ হলে তারা তাদের টাকা তুলে নেওয়ার জায়গায় চলে যাবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা আদার্স যারা আছেন তারা বলছেন যে যে কোম্পানিগুলো শেয়ার প্রাইস কমছে সেখানেও একটা লিমিট দিয়ে দেওয়া হোক, যে যাতে এর চেয়ে আর না কমে কোম্পানির প্রাইসটা। সেরকম কি কোনো বিষয় আসলে আসলে সেটি মার্কেটের জন্য পজিটিভ হবে? সেরকম লিমিট একটা দিয়ে দিয়েছে গত পরশুদিন, আমরা আগের দিন ডিসিশন জেনেছি যে 3%-এর বেশি প্রাইস কমতে পারবে না। আমরা যে একটা ডিসিশন এরকম মার্কেটে পট করে দিয়ে দিচ্ছি, সেটার আগে কতটুকু অ্যানালাইসিস করে নিচ্ছি, বা মার্কেট সংশ্লিষ্ট যারা ভালো আরও জ্ঞানী পার্সন আছে মার্কেটে ভালো বিষয়গুলো নিয়ে অ্যানালিসিস করেন, তাদের সাথে কতটুকু আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছি, সেটা বোধহয় একটু কোশ্চেনের দাবি রাখে। কারণ এই সিদ্ধান্তগুলো আমরা করার পরেও ভালো কিছু দেখতেছি না, বরং সেটা মার্কেট আর উল্টো নেগেটিভ ইম্প্যাক্ট করছে। ভাইজান বলছেন যে খারাপ মার্কেটে কখনো ভালো নিউজও ভালোভাবে কখনো কোনো কাজ করে না, আর খারাপ নিউজ তো নাই না। সো যখনই আবার এই 3%-এর বেশি শেয়ার প্রাইস কমতে পারবে না এমন একটা নিউজ দেওয়া হলো, ওটা কিন্তু বিনিয়োগকারীদেরকে আরও প্যানিক করেছে যে এটাকে মার্কেটে আবার সেই ফ্লোর প্রাইস দেওয়ার মতো ওইরকম একটা জিনিস বেঁধে দিয়েছে। সো মার্কেট আরও খারাপের দিকে যাবে এমনভাবে প্যানিক করেছে। সো মার্কেটে এরকম যে কোনো নিউজ দেওয়ার আগে, যে কোনো কিছু ডিসিশন দেওয়ার আগে সেগুলো নিয়ে আরও বেশি ওয়ার্কআউট করে নেওয়া উচিত, ব্যাকগ্রাউন্ডে কাজ করে নেওয়া উচিত। আমাদের নিয়ন্ত্রণ সংস্থা যারা আছেন, এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের ভূমিকা রয়েছে, চিটাগং স্টক এক্সচেঞ্জের ভূমিকা রয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো আছেই, সাথে মার্কেট সংশ্লিষ্ট আমাদের যারা মার্চেন্ট ব্যাংকিং আছে, ব্রোকারেজ হাউসের অ্যাসোসিয়েশন আছে, আমাদের ব্যাংকের যারা কর্মকর্তারা আছেন, এনারা যারা মার্কেটে খুব বেশি পরিমাণ ভালো ভূমিকা রাখেন, তাদেরকে নিয়ে কম্বাইনলি মিটিং করে, প্রয়োজনে একাধিক মিটিং করে প্রবলেমগুলো ছট আউট করে সেই প্রবলেমগুলো কি সলিউশন আসতে পারে সেই সলিউশনগুলো করে দেন মার্কেটে সেই ডিসিশনগুলো ইম্পোজ করলে মার্কেটের জন্য ভালো হবে। আমরা তো দেখি সবসময় আসলে ফ্লোর প্রাইস যখন আসলো তখন মার্কেটে একটা ইম্প্যাক্ট পড়লো,
আবার ফ্লোর প্রাইস তুলে দেওয়া হলো, আবার প্যানিক হয়ে একটা ইম্প্যাক্ট পড়লো। আবার দেখলাম যে আমরা এখন এই মুহূর্তে লিমিট দিয়ে দেওয়ার পরে আবার একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে। তো এই জায়গাগুলোতে যদি আপনারা সমন্বিতভাবে বসে একটা উদ্যোগ নেন, সেটি তো মার্কেটের উপরে পজিটিভ একটা ইম্প্যাক্ট আনতে পারে। আমরা তো এই উত্থান পতন সবসময় দেখে আসছি, কিন্তু সেটিরও তো একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত, যেটি বিনিয়োগকারীদের যাতে হতাশাগ্রস্ত না করে বা আস্থাহীনতার জায়গা না তৈরি করে। কারণ আমরা সাম্প্রতিক সময় ব্যাংকগুলোর অবস্থান জানি। সেই জায়গা থেকে কি আপনারা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে কোনো আলোচনা করেছেন যে এ ধরনের সিদ্ধান্তগুলো আসার আগে বিনিয়োগকারীর পক্ষ থেকে এবং স্টেক হোল্ডারদের সাথে সমন্বিত উদ্যোগে যাতে সিদ্ধান্তগুলো নেওয়া হয়? আপনি যেটা বলছেন এটা যথার্থই, এবং জাকির ভাই যে বিষয়টা পয়েন্ট আউট করলেন যে আসলে সকল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হলে সেই সিদ্ধান্তটা আরও বেশি ইফেক্টিভ হবে। কারণ হঠাৎ করে যে কোনো ধরনের একটা সিদ্ধান্ত আসলে এটা নেতিবাচক প্রভাব পড়ার একটা সম্ভাবনা থেকে যায়। কারণ অনেকে বুঝে প্যানিক হয়, অনেকে না বুঝেও প্যানিক হয়, শুনেও প্যানিক হয়। এবং যে বিষয়গুলোর একটা এক্সাম্পল আপনাকে বললাম যে যুদ্ধের এক্সাম্পল, এর আগে ধরেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইউক্রেনের থেকে আমরা শুধুমাত্র গম, ভুট্টা এসব ইম্পোর্ট করি, ওখানে কোনো আমরা এক্সপোর্ট করি না। এটা আমাদের ইকোনমিতে খুব বেশি প্রভাব পড়ার মতো অবস্থা ছিল না, কিন্তু সেটাকে কেন্দ্র করেও কিন্তু আমাদের, আপনি যদি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, তো তাদের জন্য কি এটা প্রযোজ্য না, কিন্তু তাদের দেশে দেখেন যে এইগুলো নিয়ে গসিপ হচ্ছে না, এগুলো নিয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে না। আমাদের এখানে যেটা আমি মনে করি আমাদের দুইটা অবস্ট্রাগল আছে। একটা হলো সকল শ্রেণীর বিনিয়োগকারী আপনার মার্জিন ব্যবহার করতে চায় এবং দ্রুত ক্যাপিটাল গেইনের প্রতি সবাই মনোযোগী। আমরা কিন্তু সবাই জানি, সেটা শর্ট টার্মে, হ্যাঁ আমরা সবাই জানি পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করেন। এটা কিন্তু প্রত্যেকটা প্রসপেক্টাস বা এসএসসির প্রত্যেকটা ডকুমেন্ট বা ডিএসসি ওপেন করেন, এসএসসির এক্সচেঞ্জ ওপেন করেন, দেখবেন যে সব জায়গাতে এটা একটা চলমান মেসেজ দেওয়া আছে। সত্যিকার অর্থেই মেসেজটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি বলে মনে হয় না। আরও শুনবো, আমরা একটি বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আপনি বলছিলেন যেই বিষয়টাতে আমাদের সত্যিকার অর্থে বিনিয়োগের আগ্রহ হওয়া উচিত, একটু লং টার্ম বিনিয়োগ করা, ভালো ডিভিডেন্ড যারা দিচ্ছে যেসব কোম্পানি ম্যানেজমেন্ট ভালো দিকে বিনিয়োগ করা। কিন্তু ডিভিডেন্ডের প্রতি আগ্রহ কেন হচ্ছে না? একজন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল যদি ডিভিডেন্ড নেয়, তাহলে তার দেখা যায় ডিভিডেন্টের উপরে এফেক্টিভ রেট, ট্যাক্সের এফেক্টিভ রেট পড়ে 35-36%। নর্মালি একটা কোম্পানি তার উপরে যতটুকু কর্পোরেট ট্যাক্স প্রযোজ্য, কোম্পানির সেক্টর ভেদে বিভিন্ন প্রতিষ্ঠানে তো বিভিন্ন কর্পোরেট ট্যাক্স রেট হয়, সেটা দেওয়ার পর তাদেরকে আবার ইনভেস্টরকে যখন নাকি ডিভিডেন্ড দেয়, সেখান থেকে তারা অ্যাড সোর্স 10% কেটে রাখে, কোম্পানি থেকে অ্যাড সোর্স 20%। কোম্পানি থেকে যদি কেটে রাখে 20%, সেটা ফাইনাল ট্যাক্স। কিন্তু কোনো ব্যক্তি থেকে যখন কেটে রাখা হয়, ব্যক্তি বিনিয়োগকারী এই 10%-এর পরেও আরও দেখা যায় 15% দিতে হয় তার ডিভিডেন্টের উপর ট্যাক্স। তারপরে তার যে ওয়েলথের উপরে যে সারচার্জ, সেখানে আবার এইখানে ট্যাক্সের অনুপাতেই সেটার উপরে আসে। তো সেখানে দেখা যায় 30-35%। এতে দেখা যায় তার ইফেক্টিভ রেট হয়ে যায় 30 থেকে 35% বা 36%। এরকম যদি ডিভিডেন্ড ইনকামের উপর ট্যাক্স দিয়ে ফেলা হয়, তখন কিন্তু ডিভিডেন্ডটা আর একজন বিনিয়োগকারীর কাছে লাভজনক মনে হয় না, এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়াও বটে। আবার যদি ইন টার্মস অফ রিটার্ন আমরা চিন্তা করি, সেটাও কিন্তু লুক্রেটিভ হয় না। এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনেক দিন যাবৎ এনবিআরের দৃষ্টি আকর্ষণ করেছি, এটা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। একটা পুঁজিবাজারকে যদি আমরা গতিশীল করতে চাই, সেখানে সর্বোচ্চ পর্যায়ের কিছু পলিসি সাপোর্ট আমাদের লাগবে। আসলে সত্যিকার অর্থে অ্যানালাইসিস করা দরকার কোথায় কোথায় আমাদের উইকনেস আছে। সেই উইকনেসগুলো, এটা কিন্তু এই যে ডিভিডেন্টের উপরে ট্যাক্স, এটা কিন্তু সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন চাইলেই এটাকে পরিবর্তন করতে পারে। এটা পরিবর্তন করতে পারে এনবিআর, এটা পরিবর্তন করতে পারে অর্থ মন্ত্রণালয়। একইভাবে আপনি জানেন, এর আগেও আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করেছি, কিছু সমস্যার সমাধান হয়েছে, আরও কিছু বিষয় পেন্ডিং আছে। তো এই জিনিসগুলোর কারণেই কিন্তু আমাদের বিনিয়োগকারীরা আবার অনেক সময় শর্টকাট রাস্তায় দ্রুত কিছু ক্যাপিটাল গেইন হয় কিনা সেটার চেষ্টা করে। তো যখনই কিছু ক্যাপিটাল গেইন হয়ে যায়, তার পরবর্তীতেই কিন্তু মার্কেটে একটা নেগেটিভ ট্রেন্ড চলে আসে। এটা যদি আপনি গত 15 বছরের অ্যানালাইসিস করেন, আপনি সেটাই দেখবেন যে 2 বছর পরে একবার হয়তো অল্প সময়ের জন্য এটা গতি আসছে বাজারে কয়েক মাস, তারপরে আবার কিন্তু ছন্দপতন হচ্ছে। আমরা কিন্তু করোনার পরেও দেখছি বাজারে খুব ভালো একটা গতিশীলতা তৈরি হয়েছিল, 7400 ইন্ডেক্সে
ছিল মার্কেট। আপনি তো ডিভিডেন্ডের কথা বললেন, কিন্তু যেটি আসলে বলছিলেন যে সামগ্রিকভাবে কিন্তু আন্তর্জাতিক বাজার এবং ওভারঅল অর্থনীতি আমরা দেখি যে আমাদের ক্যাপিটাল মার্কেটের উপরে সবসময় পড়ে, কিন্তু আপনি দেখেন যে বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু ব্যাংক থেকে এলসি ওপেন করতে পারছে না, যার কারণে কিন্তু অনেক কোম্পানি আমরা দেখছি যে ক্যাপিটাল মার্কেটে তারা ডিভিডেন্ড দিতে পারছে না, এবং তার একটা ইম্প্যাক্টও কিন্তু বাজারের উপরে আছে। আবার অপর দিকে আপনি দেখেন ব্যাংকগুলো মার্জারের যে সংবাদগুলো এসছে, এখন আবার বাংলাদেশ ব্যাংক সেখান থেকে কিছুটা পিছনে চলে আসছে, কিন্তু এই সংবাদের ভিত্তিতেই কিন্তু ব্যাংকগুলোর উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে, এবং অনেকে ব্যাংক থেকে কিন্তু তাদের নিজস্ব অর্থগুলো তুলে নিয়েছে। তাহলে সেই অর্থ কি ক্যাপিটাল মার্কেটে এসছে? সেটিও তো ক্যাপিটাল মার্কেটে আসেনি। তাহলে সেই অর্থটা যদি আমরা ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসতে পারতাম, সেটিও অ্যাটলিস্ট আমাদের মার্কেটের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতো। আপনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কোম্পানিগুলোর অ্যানালাইসিস করছেন, সো কারেন্ট ইয়ার আপনি দেখেন কোম্পানিগুলোর পারফরমেন্স, এক্সপোর্ট রেভিনিউ পুরোটাই কিন্তু গ্রোথ তার নেগেটিভ ওয়েতে আছে। তো সেই জায়গা থেকেও তো কোম্পানিগুলোর হাই পারফরমেন্স করতে পারছে না, সেটাও মার্কেটের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট করছে। তো এই জায়গাগুলো তো ওভারঅল ইকোনমির একটা প্রেশার আমাদের ক্যাপিটাল মার্কেটের উপরে আছে। এই প্রেশার অবজার্ভ করার ক্ষমতা কি আসলে ক্যাপিটাল মার্কেটের কোম্পানিগুলোর এত রাতারাতি নেওয়ার আসলে সহজ কিনা, এটা আপনার কাছে কি মনে হয়? আপনি যথার্থ বলেছেন। এটা আমরা সার্বিকভাবে যখন দেখি পৃথিবীর সমস্ত দেশেই ক্যাপিটাল মার্কেট তার ইকোনমি থেকে আলাদা কোনো পার্ট না, বরং একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ ক্যাপিটাল মার্কেটে আমরা তো কাজ করি মূলত কোম্পানির শেয়ার, বন্ড বা এই জাতীয় ম্যাটার নিয়ে, যেগুলো তো প্রত্যেকটা কোম্পানি সংশ্লিষ্ট। সো একটা কোম্পানির আর্থিক অবস্থা দেশের ইকোনমির সাথে সেটা নানাভাবেই প্রভাবিত, এবং সেটার প্রভাব অটোমেটিক্যালি ক্যাপিটাল মার্কেটে আসে। একটা কোম্পানি যদি সে কোনো বাইন্ডিংসের কারণে বা কোনো সমস্যাজনিত কারণে ভালো ব্যবসা করতে না পারে বা ব্যবসায় বাধা আসে, তার গ্রোথ বাধাগ্রস্ত হয়, তার ভালো প্রফিট না আসে, তাহলে সে অবশ্যই কোম্পানির যে খারাপ রেজাল্ট আসবে তার ইম্প্যাক্ট অটোমেটিক্যালি ক্যাপিটাল মার্কেটে আসবে। ডলার সংকট বা এই জাতীয় কারণে, ব্যাংকের আমাদের যে অস্থিরতা সেটার কারণে, আমাদের এই পৃথিবীতে অন্যান্য দেশের দুটো যুদ্ধ, ভাইজান যেটা বলছিলেন, রাশিয়া ইউক্রেনের একটা ঝামেলা, আমাদের ইসরায়েলের সাথে ইরানের যে সামান্য বম্বিংয়ের যে ব্যাপার, এবং যুক্তরাষ্ট্রের কিছু পলিসি, ইউরোপিয়ান ইউনিয়নের কিছু পলিসি, এই সমস্ত কিছুর ইম্প্যাক্ট আমাদের বাংলাদেশের ইকোনমিতে ছোটোখাটো হলেও পড়ে, একদম পড়ে না সেনা, এবং সেটার প্রভাব আমাদের ক্যাপিটাল মার্কেটে আসে। কিন্তু যেভাবে আসার কথা সেটা প্রোপাগান্ডা এবং অন্যান্য কারণে সেটা তার থেকে অনেক বেশি মাত্রায় ক্যাপিটাল মার্কেটে আসে। যখন ক্যাপিটাল মার্কেট নেগেটিভ ধারা থাকে, তখন সামান্য একটা ছোট্ট নেগেটিভ নিউজ এখানে অনেক বড় করে কাজ করে। এটার অন্যতম কারণ যে ক্যাপিটাল মার্কেটে যারা বিনিয়োগকারী এইগুলোতে প্লে করছেন, তারা খুব শর্ট টার্মে গেইন নিতে চান। ভাইজান যেটা বললেন, লং টার্ম বিনিয়োগকারী আমাদের মার্কেটের অভাব রয়েছে। তার মানে রিয়েল ইনভেস্টরদেরকে তো আমাদেরকে রাখতে হবে মার্কেটের জন্য, এবং যারা আসলে শর্ট টার্মের জন্য আসে তারাও তো মার্কেটটা না বুঝেই আসে। তো তারাও তো মার্কেটের জন্য যদি দীর্ঘ সময়ে তার প্যানিক সিচুয়েশন তৈরি করে ফেলে অল্প সময়ের জন্য, সেটিও তো মার্কেটের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট। স্বাভাবিক, একটা বিনিয়োগকারী প্রথম যখন আসে, প্রথমে সে লং টার্ম বিনিয়োগের জন্য আসে না। একটা মার্কেটে যখন সে শর্ট টার্মে আসে, এসে যখন দেখে মার্কেটে এসে এই জায়গায় বিনিয়োগ করে তার বিনিয়োগ নিরাপদ, সেখান থেকে সে একটা রিটার্ন পাচ্ছে, সেই রিটার্নটা রিজনেবল, দেন এখানে বিনিয়োগটাকে সে বিভিন্ন ভাগে ভাগ করে বা লং টার্মে চলে যায়। সো লং টার্ম বিনিয়োগের যে লং টার্ম বেনিফিট আমাদের কথা আসতে হবে। কেউ লং টার্মে বিনিয়োগ করলে সে কিন্তু ক্যাপিটাল গেইনের দিকে তাকাবে না, সে তার ক্যাপিটাল গেইন বাদে অন্য যে রিটার্ন অর্থাৎ ডিভিডেন্ড সেটার দিকে তাকাবে। তো তার ডিভিডেন্ড পাওয়াটা যদি তার কাছে খুব বেশি লাভজনক না হয়, তাহলে লং টার্ম বিনিয়োগের দিকে কেন যাবে? যেসব কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় সেসব কোম্পানির শেয়ারের দিকে সে কেন যাবে? সে তো শর্ট টার্মে বিনিয়োগের দিকে তাকাবে সেই সব জায়গায় যেখানে তার ক্যাপিটাল গেইনটা আসবে। সো বড় ক্যাপ আছে, ভালো ডিভিডেন্ড দেয়, ভালো প্রফিট করে, সেই সব কোম্পানির দিকে না ছুটে আমাদের বিনিয়োগকারীরা স্বভাবতই এরকম অল্প সময়ে লাভ পাওয়া যায়, ক্যাপিটাল গেইন পাওয়া যায়, এরকম বিনিয়োগের পেছনে ছোটে। এটা আমাদের মার্কেটের সবচেয়ে বড় দুর্বল জায়গা। আমাদের সরকারের নীতি নির্ধারক এবং নিয়ন্ত্রক সংস্থা সবারই এই জায়গাটাতে কাজ করা রয়েছে, যেন আমরা বিনিয়োগকারীদেরকে লং টার্ম বিনিয়োগে ধাবিত করতে পারি। যদি বিনিয়োগকারীদের একটা মেজর পোর্শন লং টার্ম বিনিয়োগের দিকে যায়, তাহলে এই লং টার্ম বিনিয়োগটা মার্কেটে থাকবে। সেই বিনিয়োগ কিন্তু মার্কেটের এই ছোটোখাটো নিউজে প্রভাবিত করবে না। ছোটোখাটো নিউজে প্রভাবিত করে শর্ট টার্ম বিনিয়োগগুলো, যারা ক্যাপিটাল গেইনমুখী তারা তাদেরটা। সো এরা বিনিয়োগ করতে বন্ধ করার জন্য কোনো সেল তৈরি করতে পারে, যারা হচ্ছে কি মার্কেটে এই গুজব কারা ছড়াচ্ছে বা কারা এই ধরনের অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়া বা অন্যান্য গ্রুপ ছোট ছোট করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদেরকে নিরুৎসাহিত করার জন্য কি আসলে কোনো কার্যক্রম হাতে নিতে পারে? এটা এরকম কার্যক্রম তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ছিল, কিন্তু আমরা যেটা দেখি আমাদের দেশে শুধু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের না, অলরেডি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই পদক্ষেপ আছে। তারা নিজস্ব একটা ফেসবুক আইডিও দিয়েছেন, কিছু তারা আইডেন্টিফাই করে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছেন, এবং এটা কিন্তু নিয়মিত তদারকের মধ্যে আছে।
আছে, কিন্তু সেটা ওইটা কিন্তু আমি ছোট্ট একটু অ্যাড করে দিই, এটা হচ্ছে অনেক পরে। আমরা যেসব প্রোপাগান্ডাগুলো আজকে পাচ্ছি, কালকে পাচ্ছি, পরশু পাচ্ছি, তারও অনেক পরে এসে সিকিউরিটি কমিশন সেটার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। তারা বলতেছে এটা আমরা এখন জানলাম, যেটা মার্কেটে সবাই জানতেছে 10 দিন আগে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কেন সেটা 10 দিন পরে জানতেছে। যখনই মার্কেটে ছড়াচ্ছে সেই মুহূর্তে তারা পদক্ষেপটা যদি নিতে পারে, অর্থাৎ তাদের অ্যাকশন নেওয়ার কাজটা যদি আরো একটু সতর্কতার সাথে আরো একটু আগে হয়, তাহলে হয়তো এইটার একটা ইফেক্ট দেখা যেতে পারে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। বিনিয়োগকারীরা খুব বেশি আস্থাহীনতার মধ্যে আছে এবং তাদের একটাই প্রশ্ন, এই পতনের আসলে শেষ কোথায়? আমি সাইদুল সাহেব আপনার কাছে জানতে চাই, পুঁজিবাজারে এই পতনের শেষ কোথায় এবং বিনিয়োগকারীদের এই আস্থা সংকট কাটিয়ে উঠে তারা কি করতে পারে, মার্কেট সাস্টেন করার জন্য কতদিন স্টে করতে পারে, কি মনে হয় আপনার? দেখেন, আমরা মনে করতেছি যে যেই কারেকশনটুকু হওয়ার দরকার ছিল সেটা অনেকটা কারেকশন হয়ে গেছে, হয়তো খুব দ্রুতই বাজার ঘুরে দাঁড়াবে। তবে বাজারে খুব বেশি ইন্টারভেনশন না করাটাই ভালো। আর বিনিয়োগকারীদেরকে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে দুইটা বিষয় মনোযোগী হওয়া উচিত। একটা হলো যে মার্জিন লোন ব্যবহার না করা, দ্বিতীয়ত হলো তার সম্পূর্ণ টাকা পুঁজিবাজারে বিনিয়োগ না করা। তার নিজস্ব যদি 100 টাকা থাকে, সে 50 টাকা 60 টাকা বাজারে বিনিয়োগ করবে। তাহলে হয় কি, তার মধ্যে টেনশন বা পেরেশানিটা তৈরি হবে না। বিনিয়োগকারীদের প্রতি আমাদের বিনয়ের সাথে পরামর্শ হলো, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন, মার্জিন লোন পরিহার করুন। আমরা তো দেখি যে সাধারণ বিনিয়োগকারীরা তাদের অর্থ পুঁজিবাজারে লগ্নি করছে এবং লুটেরা যারা আছেন তারা সেই অর্থগুলো নিয়ে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। এই দুর্নীতিবাজ যারা আছেন তাদেরকে আটকানোর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে কি কোনো নির্দেশনা নেওয়ার এই মুহূর্তে প্রয়োজন আছে? নির্দেশনাতে এখানে কাজ হবে না। এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে আইনটা আছে, এই রিলেটেড বিচারের আইন, এই বিচারটা ত্বরান্বিত করতে হবে, দ্রুত বিচার হয়। আমরা অনেকগুলো জিনিস এরকম দেখেছি তদন্ত কমিটি, অতীতে অনেকগুলো তদন্ত কমিটির মাধ্যম দিয়ে অনেকগুলো বিষয় সামনে এসছে, কিন্তু বিচারগুলো কিন্তু অনেকগুলোই হয়নি, বা বিচার হয়ে যতটা শাস্তিটা আমরা নিশ্চিত করতে পারিনি। তো সেটা নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদের জন্য পুঁজিবাজারে থাকে, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছে, হুটহাট করে কোনো ডিসিশন নিয়ে পুঁজিবাজারকে বিপদে না ফেলে, অর্থ হারানো ছোট বিনিয়োগকারী যারা এখন আমাদের টিভি সেটের সামনে আছে তাদেরকে কি বলবেন? অর্থ হারানো ছোট বিনিয়োগকারী যারা আছে তারা, ভাইজান যেটা বলছিলেন যে আপনার বিনিয়োগ এখানে আছে, আপনি পুঁজিবাজার পড়ে যাচ্ছে বলে আপনি প্যানিক হয়েন না, লোন কোনো অবস্থাতেই নিয়েন না। সো আপনার সম্পদটা কিন্তু আপনার হাতে আছে, দামটা কমে গেলেও দুদিন পরে দাম বেড়ে গেলে আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন, কিন্তু যদি লোন নেন তাহলে সবকিছু আপনার এখান থেকে শেষ হয়ে যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে বাজার পরিস্থিতি পরিবর্তন হবে এবং সাধারণ বিনিয়োগকারীরা তারা যে অর্থ হারাচ্ছে সেটি হয়তো দীর্ঘ সময় আসলে স্থায়ী না হয়ে বাজার পরিবর্তন হওয়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করে নতুন যে সিদ্ধান্তগুলো নিবে সেই সিদ্ধান্তগুলো যাতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে হয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।